আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি শারমিন মুনের লেখা আত্মজা গল্পের 21 এবং 22 নম্বর পর্ব। দাদি, আমরা একটু পর চলে যাব, আর এখন তুমি কান্নাকাটি করলে আমাদের মন খারাপ হবে না বলো? আয়েশা খাতুন নাতনির কথা শুনে ফিচলে হাসলো, কিন্তু চোখের পানি পড়া থামলো না। আবারও নাতনিদের বুকে টেনে নিলেন। মনের মধ্যে যে হাজার রকম চিন্তাও কিছু কি দেয়। শহরে দুইটা মেয়ে কীভাবে থাকবে? পড়ালেখার খরচ কে দিবে? আর বিয়ে দিলে তো এত চিন্তা লাগতো না। তবে বাবার স্বপ্নও তো পূরণ করতে হবে। বিয়ের পর কজনকেই বা পড়ালেখা চালিয়ে যেতে দেয়? নাতনিদের পিঠে স্নেহের হাত বোলাতে থাকে। নাতনিদের নরম তুলতুলে শরীরের উপরে শকুনদের কুদৃষ্টি। তারা উৎপেতে আছে, না জানি কখন সবল মারে। আল্লাহর উপর ভরসা। একটু পর নাতনিদের মাথা জাগিয়ে ভাঙা গলায় বলে, তোরা ওই দূরের শহরে যাবি, জানি না আবার কবে দেহা মিলবে তবু। হয়তো আর কোনো দিন দেহা নাও হইতে পারে। মানুষের হায়াত মৌতের কথা কওয়া যায় না। পোলাডা আমার বাইচা নাই। আমি মা হইয়া এটা কেমনে সহ্য করি? আমারও আর এই দুনিয়ায় থাকতে ইচ্ছা করে না রে। আর বলতে পারলো না, মুখ ভার হয়ে গেছে। অনুজা মুখ চেপে ধরে বলে, চুপ করো বুড়ি, আর একবারও মরার কথা বলবা না। একে তো তোমার ছেলে আমাদের একা রেখে একা চলে গেছে, এখন তুমিও যেতে চাও আমাদের ফেলে। আমাদের জন্য কি মায়া হয় না তোমাদের? আত্মজা বলে, দাদি তুমি কষ্ট পেও না, আমরা খুব শীঘ্রই চলে আসবো। তোমাদের ছাড়া কি আমাদের ভালো লাগবে বলো? দাদি চোখ মুখ মুছে নাতনিদের উদ্দেশ্যে বলে, শহরে যাও, ভালো কথা, একটু সাবধানে থাকবি। মানুষের নজর অনেক খারাপ। আমার তো যত চিন্তা তোকে দুই বোনের নিয়ে। এখন তো তোর বাপও নাই। আমি মইরা গেলে তোদের এর মধ্যে দুই বোন একসাথে বলে ওঠে আবার। আয়েশা খাতুন মুখে হাসি টেনে উঠে দাঁড়ায়। পাশের ট্রাঙ্কের ভিতর থেকে একটা কাগজের টুকরো বের করে আত্মজাতিকে বাড়ায়, তারপর বলে, এটা তোকে বাপজান্ত করে দিতে বলছিল, হয়তো আগে কিছু আন্দাজ করছিল। হেল লেগা সিডিখানা লেখা রাখা গেছে, দেখ। আত্মজা কাগজের টুকরোটা হাতে নেয়, কাগজের ভাঁজ খুলে সামনে ধরে, হালকা আওয়াজ করে পড়তে শুরু করে। প্রথমে লেখা, আমি চাইলেই উপদেশগুলো মুখে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি চাই আমার অবর্তমানে তোমরা এই উপদেশগুলো মনে রাখো। হয়তো মুখে বললে বেশি দিন মনে থাকবে না, কিন্তু কাগজের লেখা রয়ে যাবে। আর মুখে বলার সুযোগও হয়তো কখনো পাবে না, তাই লিখেই রাখলাম। মনে রাখবে, তোমরা যদি সফল হতে চাও তাহলে সবসময় নম্রভদ্র হয়ে থাকবে। অপর পাশের মানুষগুলোকে অধিক সম্মান করবে। সম্মান ছাড়া সাফল্য কিন্তু অর্থহীন। সম্মান হলো আয়নার মতো। যে অন্যকে সম্মান করে সে অন্যদের থেকে সম্মান পায়। তাই অন্যকে সম্মান করে নিজেও সম্মান বজায় রাখবে এবং সফলতার দ্বার করায় পৌঁছাবে। মনের শক্তি হচ্ছে বড় শক্তি। কখনো কখনো দুঃসময়ের অন্ধকারও জীবনের সাফল্যের দ্বার খুলে দেয়। তাই কখনো বিপদে পড়লে হতাশ হবে না, ভেঙে পড়বে না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে অন্যরূপে সেটি ঠিকই আবার ফিরে আসে। তখন খালি জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যায়। আর কখনো যদি আমি তোমাদের জীবন থেকে হারিয়ে যাই, তাহলে তোমরা খেই হারিয়ে ফেলো না, দুর্বল হয়ে পড়ো না। সময়ের সাথে এই খালি জায়গাটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের আব্বা জান। আদ্যজা চোখ বুজে প্রবল বেগে ধাওয়া করা কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। টপ টপ করে পানির কণাগুলো ঝরতে থাকে। অনুজা এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। চোখের কান এসে পানিরা গড়াগড়ি খাচ্ছে। আত্মজা অনুজা কালো বোরকা কালো হিজাবে নিজেদের আবৃত্ত করে নেয়। এখনই রওনা দেবে। পাশে মাজেদা এসে খাতুন অন্তর দাঁড়ালো। ইহানও এক্ষুনি চলে আসবে। ওদের লঞ্চে উঠিয়ে দিয়ে তবেই ফিরবে। আত্মজা তার মাকে জড়িয়ে ধরে মন ভরে নিঃশ্বাস নেয়। মাজেদাও আলতো হাতে মেয়েকে জড়িয়ে নেয়। আত্মজা ধরা গলায় বলে, কেঁদো না মা, সাফল্য পেতে হলে একটু আত্মত্যাগ করতেই হয়। ইতিমধ্যে ইহানও চলে আসছে। আত্মজা অনুজা অন্তরকে জড়িয়ে ধরে অনেক বুঝিয়েছে, ভাই বোন কত আদরের এ বাঁধন। কাছে থাকলে ঝগড়া মারামারি করবে, কিন্তু দূরে গেলেই মনে পড়বে। অন্তর অভিমান মাখা কণ্ঠে বলে, আমি মুভমেন্ট করেছি যাতে তোমরা আমার কষ্টটা বোঝো আপু, কিন্তু বুঝলে না। আমাকে রেখে চলে যাবে। তোমরা দূরে গেলে যে আমি অনেক মিস করব। সবশেষে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। সবার চোখেই পানি যেতে ইহান জিজ্ঞেস করে, অনুজা তুমি তো হোস্টেলে উঠবে, তো ছোটোজনকে কী করবে? কোনো ব্যবস্থা হয়েছে নাকি? আমি কাব্যকে বলে ব্যবস্থা করব। অনুজা শ্বাস ছেড়ে বলে, ও আমার সাথে হোস্টেলেই থাকবে। ইহান ছোটো করে বলে, আত্মজার উদ্দেশ্যে বলে, এই যে ম্যাডাম, প্রয়োজনের বাইরে হোস্টেল থেকে বের হবে না। তুমি তো নতুন নতুন জায়গা ভালো করে চিনো না, পরে হারিয়ে টারিয়ে যাবে বলে আর চোখে তাকায়। আত্মজার বোরকার ফাঁক দিয়ে শুধু চোখ দুটো দেখা যায়। সেই চোখ দুটো ইহানের দিকে নিবদ্ধ। ইহান আর চোখে তাকাতেই সেই নজর করা চাহনি দেখে ফেলে। আত্মজা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। ইহান তার প্রেয়সীর দিকে তাকিয়ে ঠোঁট টেপে মুচকি হাসে। গঞ্জিয়ে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে যায়। ধীরে সুস্থে লঞ্চে বসিয়ে দেয়। একটা টুকরো কাগজে ইহানের নাম্বারটা লিখে দুজার হাতে ধরিয়ে দেয়।
তারপর লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে বিদায় নিয়ে চলে আসি। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়। যতই মুখে হাসি থাকুক না কেন, বুকের কোথাও ব্যথা অনুভব হচ্ছে। প্রথম দূরে কোথাও যাচ্ছে, তাও আবার বড় কোনো মানুষ ছাড়াই। এখন এই মনটা যে সবসময় তার জন্য আনচান আনচান করবে। আঞ্জুমকে দুটো মেয়েরা সাজিয়ে দিচ্ছে। পরনে গাঢ় গোলাপি রঙের সাদামাটা কাপড়, হাতে গোলাপি কাচের চুড়ি, চোখের গাঢ় কাজল, ঘন চুলগুলো বেনি করা, পায়ের নুপুর, সবশেষে কপালে গোলাপি রঙের ছোট টিপ। এতে যেন অপূর্ব লাগছে ফর্সাতে। এই গোলাপি রঙটা ফুটে উঠেছে। পাশের মেয়েগুলো বলে, বাহ, তোমাকে তো হেব্বি সুন্দর লাগছে। আজকে যে আসবে সে তো পুরাই ফিদা হয়ে যাবে, দেখো খুশি হয়ে তোমাকে বকশিসও দিবে। ফোরন কেটে আরেকজন বলে, হ ঠিকই বলছিস, সুন্দর হইলে সব দিক দিয়ে এলাম, এদের খদ্দেরও বেশি, আবার বকশিস তো আছেই। কালো মানুষের সময় যত অবহেলা। আঞ্জুমের এসব কথা শুনতেও কেমন গা ঘিনঘিন করছে। কান্না আটকে রাখার ফলে গলা ধরে গেছে। একা একা যদি একটু থাকতে পারতো, তার জীবনের শেষ পরিণতি কি এটাই ছিল? মৃত্যু যদি পাপ না হতো তাহলে এতক্ষণে সেটাই করতে, তবে শেষ চেষ্টা করা যায়। মনে মনে সিদ্ধান্ত নেয়, হয়তো পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে, না তো যেই লোক আসবে তার কাছে আকুতি বিনতি করবে বাঁচার জন্য। এরই মধ্যে কয়েকটা মেয়েকে সাথে নিয়ে বয়স্কা মহিলাটি ঢুকে। তাকে দেখে সবাই উঠে দাঁড়ায়। মহিলাটির মুখে হাসি নিয়ে বলে, কি সাজানো হয়েছে নি? পাশ থেকে একটা মেয়ে বলে, জি সর্দারনি, সাজানো শেষ। মহিলাটি বলে, ভালো, আজকে রাইতের জন্য প্রস্তুত হ মাইয়া, আর এইসব যত তাড়াতাড়ি তুই মাইনা নিতে পারবি তোর জন্য ততই ভালো, বলেই ঘর থেকে চলে যায়। আঞ্জুম চোখে পানি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। একটু পর রুম থেকে সবাই বের হয়ে যায়। এই সুযোগে আঞ্জুম কাজে লাগাতে চলে যায়। রুমে আসার পরে রুমটা ভালো করে দেখে নিয়েছে। মোটামুটি সাইজের একটা রুম, একটা খাট, টেবিল, আর একটু খালি জায়গা আছে। এক পাশে একটা জানালা আছে। এখন দেখার বিষয় জানালাটা খোলা আছে কিনা। যেই ভাবা সেই কাজ। বাড়িটা পুরোনো হওয়ায় সব কিছুতে জং ধরে গেছে। অনেক চেষ্টার পর জানালাটা খুলতে সক্ষম হয়, কিন্তু নিচে তাকে হতাশ হয়। পিছনের জায়গাটা ময়লার স্তূপ, পচা জায়গায় নামা কিছুতেই সম্ভব না। আবার দুতলা থেকে কীভাবে নিচে নামবে? হতাশ হয়ে নিচে বসে পড়ে। আকাশের দিকে তাকিয়ে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে। এমনভাবে অনেক সময় পার হয়ে যায়। হট করে দরজাগুলো সব ধরফরিয়ে উঠে বসে আঞ্জুম। দুর্বল শরীর নিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। সামনে একটা লম্বাটে সুস্বাস্থ্যবান পুরুষের অবয়ব দেখতে পায়। মুখটা মাস্ক দিয়ে বাঁধা, চুলগুলো কপালে লিপটে আছে। পুরুষটি দরজা খুলে সেখানে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আঞ্জুমের দিকে তাকিয়ে আছে। সামনে যেন গোলাপি পুতুল দাঁড়িয়ে। পুরুষটি দরজা খুলে সেখানে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আঞ্জুমের দিকে তাকিয়ে আছে। সামনে যেন গোলাপি পুতুল দাঁড়িয়ে। দরজার ছিটকারি লাগিয়ে পিছন দিকে উড়ে তাকায়। শাড়ি পরিহিতা মেয়েটিকে নজর কাড়া সুন্দর লাগছে। একটু একটু করে সামনে এগোতে থাকে। আঞ্জুম ভয়ে চুপসে যায়। হাত পা থরথর করে কাঁপতে থাকে। এমন লম্বা চওড়া বলিষ্ঠ পুরুষের সাথে সে কীভাবে পেরে উঠবে? এগোতে এগোতে অনেকটা কাছে চলে আসে। আঞ্জুম নিজের কাপড় খামচে ধরে জানালা দেখে সে দাঁড়িয়ে আছে। আগন্তুক লোকটা আঞ্জুমের একদম সামনাসামনি দাঁড়ায়। মাস্ক না পরলে হয়তো আগন্তুকের নিঃশ্বাস সরাসরি আঞ্জুমের মুখমণ্ডলে আছড়ে পড়ত। লোকটার দুই হাত জানালার দুদিক দিয়ে আঞ্জুমকে আবদ্ধ করে ফেলে। আঞ্জুমের ভয়ে গলা শুকিয়ে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে ছোবেন না প্লিজ, বলেই থেমে যায়। এই মুহূর্তে আর কিছুই মুখ থেকে বের হচ্ছে না। সাজানো কথাগুলো যেন সব গুলিয়ে যাচ্ছে। আচমকা লোকটা এক হাত দিয়ে আঞ্জুমের কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তাল সামলাতে আঞ্জুম নিজের চিকন হাত দুটি দিয়ে আগন্তুকের শার্ট খামচে ধরে। পুরুষালী ছোঁয়া পেয়ে আঞ্জুমের পুরো শরীরে অদ্ভুত শিহরণ হয়ে গেল। হাত পা গরম হয়ে যাচ্ছে ক্রমশ। পায়ের কাজটা কেমন যেন অবশ হয়ে আসছে। তড়িৎ গতিতে হৃৎপিণ্ড লাফাচ্ছে। মাথা উঠিয়ে পুরুষটির মুখপানে তাকায় আঞ্জুম। ভালো করে লক্ষ্য করতেই লোকটাকে চেনা চেনা ঠেকল, কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারল না। বলিষ্ঠ পুরুষটি নিয়ে আঞ্জুমের কপালে নিজের কপাল ঠেকায়। এক হাতে মাস্কটা খুলে সেই হাত আঞ্জুমের পিঠে রাখে। এবার পুরুষটির সমস্ত নিঃশ্বাস আঞ্জুমের মুখমণ্ডলে ঘাড়ে আছড়ে পড়ছে। আঞ্জুমের পুরো শরীর গরম হয়ে যাচ্ছে, ভীষণ অস্বস্তি হচ্ছে। ছাড়া পাওয়ার জন্য মুচড়ে করতে থাকে। হাত দিয়ে লোকটার বুকে ইচ্ছে মতো কিল ঘুষি মারতে থাকে। কিছুক্ষণ এমন করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত বলিষ্ঠ পুরুষটির সঙ্গে পেরে ওঠে না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে থেমে যায়। এমনিতে একটা পুরুষ তার এত নিকটে, তার ছোঁয়া পেয়ে হাত পায়ের সব শক্তি উবে গেছে। পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। বুকের ভিতর ধুকপুকানি ক্রমশ বাড়ছে। কোনো নারীর শরীরে পুরুষের প্রথম ছোঁয়ায় যে এক অদ্ভুত অনুভূতি হয় তা টের পেল। লোকটা নিজের ওষ্ঠদায় দিয়ে আঞ্জুমের কপালে গভীরভাবে ছুঁয়ে দেয়। সাথে সাথে আঞ্জুম কেঁপে ওঠে। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এতক্ষণ পানিগুলো চোখের এপাশে ওপাশে গবাগব করছিল, কিন্তু আর ধরে রাখতে পারল না। মনের ভয় পুরোপুরিভাবে জেঁকে বসেছে। তাকে কি সত্যি? আর ভাবতে পারল না। ছেড়ে দেওয়ার যাওয়ার জন্য আবার জোরাজুরি শুরু করবে। তখনই লোকটাও চিমুকে তার দুই আঙ্গুল রেখে মুখটা হালকা করে উঁচু করে। আঞ্জুম উপরে তাকাতেই যেন একটা ছটকা খায়। এই মুহূর্তে ওনাকে এখানে আশা করেনি। ও যেন স্তব্ধ হয়ে গেছে। কেন জানি মুহূর্তে মনটা ভালো হয়ে গেল। আবারও বোধহয় একটু আশার আলো খুঁজে পেল। কান্নাভারী কণ্ঠে বলল, আপনি কেন আমাকে রেখে গেলেন?
এখন কি আমাকে নিতে এসেছেন? সাদাত চুপ করে শুনল, কিন্তু কিছু বলল না। আঞ্জুম চারপাশ না করে শক্ত করে জড়িয়ে ধরলো সাদাতকে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। পিঠের শার্টের কিছু অংশ আঞ্জুমের মুঠোয় আবদ্ধ। অঝরে কাঁদতে লাগলো। বুকের গাছের শার্টের অংশটুকু চোখের পানিতে চতুর্ভূত হয়ে গেছে। শেষমেশ সাদাতও শক্ত করে জড়িয়ে নিল, মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। মাঝে আয়েশা খাতুন অন্তর তিনজনই ঘরের চৌকিতে বসে আছে। মনটা ভীষণ খারাপ। কালকে এই সময় মেয়েরা ঘরে ছিল আর আজ নেই। ধ্যান যাওয়ার সময় দেখা করে গিয়েছে, ঠিকঠাক লঞ্চে উঠতে পেরেছে শুনে একটু স্থির হলো। তাও চিন্তা হয় এখনো হোস্টেলে ফেরা বাকি ভালোভাবে পৌঁছাতে পারবে কিনা তাও জানে না। বিশাল বড় দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভালো কিছু পাওয়ার আশা করলে এতটুকু ত্যাগ করাই লাগবে। আত্মজনজা লঞ্চের একপাশে বিছানা পেতে শুয়ে আছে। এই মুহূর্তে মা, দাদি, অন্তর সবার কথা খুব মনে পড়ছে, বিশেষ করে আত্মজান। সেই প্রথম সবাইকে ছেড়ে থাকবে, তাদের কথা মনে পড়তেই চোখ জল করে উঠে। এই দাদি তাদের এতটা ভালোবাসে, সেই ভিতরের কথা ভাবতে লাগলো। তার দাদি তাদের দুই বোনের হাতে একটা পলিথিন পেছানো কিছু দেয়। আত্মজা পলিথিন হাতে নিয়ে জিজ্ঞেস করে, দাদি এটার ভিতরে কী আছে? দাদি কান্না ভরা চোখে তাকিয়ে বলে, এটার মধ্যে কিছু টাকা আছে। তোর দাদাই তো বাচ্চা নেই, উনি তো যুদ্ধের সময় মারা গেছে। তোরা তো হুঁচেছি যুদ্ধ করতে গিয়ে মারা যাওয়ার কারণে সরকার থেকে যে টাকা দিত এইটা আমি জমাইয়া রাখতাম। ভাবছি কোনো সময় কোনো দরকারে কাজে লাগাবো। হাত দেখ আজকে কাজে লাগলো। তোরা এই টাকা দিয়ে সুন্দর মতো কয় মাস চলবি। আর ওর পরীক্ষা শেষ হলে আমাকে স্কুলে চাকরি নিবে, তাইলেই হইব। দুই বোন ছলছল চোখে দাদির দিকে তাকায়। দুই বোন দাদিকে টাকাটা রেখে দিতে বলে, কিন্তু সে ফেরত দিতে নারাজ। অগত্যা টাকাটা নিজেদের কাছে রেখে দেয়। দাদি যখন মাথায় হাত বুলিয়ে একটা কথাই বলেছিল, তোরা তোদের বাপ জানের স্বপ্ন পূরণ করবি, নিজের পায়ে দাঁড়াবি, যত বাধা হোক সব বাধা পার হইয়া নিজের পরিচয় তৈরি করবি। তোর বাপের সাথে এখন আমিও চাই এইটা। যা ভালো মতন পড়ালেখা করবি। মানুষ যেন আঙ্গুল দিয়া দেখাইয়া বলে, ওই আকবরের মাইয়া অমুকের নাতনিরা আজকা এত দূর পৌঁছাইছে একা একা। তখন আমি যেন গর্ব করে সবাই বলতে পারি সব, বলেই চোখ মুছে দেয়। তখন দুই বোন শুধু মনোযোগ দিয়ে শুনছিল তাদের কথা। আত্মজা এসব ভাবতে ভাবতে নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে পড়ে। তাদের যে নিজেদের পায়ে দাঁড়ানো খুব জরুরি, যেভাবেই হোক সেটা কোনো মতে হাল ছাড়া যাবে না। নিজের বাবার তো আর গর্ব করে বলতে পারবে না, এখন তার দাদি যেন সবাইকে বলতে পারে। এসব ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি দেয়। আঞ্জুম গভীর ঘুমে বিভোর, পুরো বিছানা জুড়ে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, কিন্তু দুটো চোখ এখনও ঘুমের রেশ নেই। প্রায় সারা রাত নির্ঘুম কাটলো তার। এখন রাত 3টে প্রায়। সে তো ঘুমে বিভোর হওয়া নারীকে দেখাতেই ব্যস্ত। কি সুন্দর আলগোছেভাবে ঘুমিয়ে আছে। বেনি করা চুলগুলো আগোলা হয়ে গেছে, সামনের ছোটো ছোটো চুলগুলো কপালে লেপ্টে আছে, গলার কাছের আঁচল কিছুটা সরে গেছে, পায়ের কাছে কাপড় হাঁটুর নিচে অব্দি উঠে গেছে। এই ঘরে যে একটা পুরুষ আছে তা নিয়ে তার বিন্দুমাত্র চিন্তা নেই। সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু এই পুরুষটার যে বেহাল অবস্থা সে খেয়াল কি কারো আছে? সাদাত খাটের এক কোণে হাঁটু ভাঁজ করে বসে সামনে থাকা মেয়েটিকে দেখছে। অবাধ্য দৃষ্টি বারবার নিষিদ্ধ জায়গায় আটকে যাচ্ছে। মেয়েটা যে একসময় এমন কেন করে, ঘুমে না থাকলেও নিজেকে ঠেকে রাখতে পারে না, আর ঘুম অবস্থায় তো কোনো কথাই নেই। মেয়েটাকে বুঝে না ছেলেদের দুর্বলতা। নিজের উপর কিছুটা বিরক্ত হলো সাদাত। ফোঁস করে শ্বাস ছেড়ে জানালার দিকে তাকালো। কিছুক্ষণের মধ্যে আঞ্জুম নাড়াচাড়া দিয়ে উঠে, কিন্তু নিজের খুব কাছে কারোর অস্তিত্ব টের পেল। নিজের গলায় কারোর নিঃশ্বাস আসতে পড়ছে। ফট করে চোখ মেলল, সাথে সাথে চোখ খুব দুটো বড় করে ফেললো। সাদাত তার দিকে মুড়িয়ে আছে, বিছানার দুই দিকে 2 হাত দিয়ে রেখেছে। সাদাতের গরম শ্বাস আঞ্জুমের মুখমণ্ডলে আছড়ে পড়ছে। অবাক হয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই সাদাত গম্ভীর কণ্ঠে বলে, আজ রাতে তুমি আমাকে সুখ না দিয়ে এমন পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন বলো তো? সাদাতের কথা শুনে আঞ্জুমের গাল গরম হয়ে যায়, সাথে সাথে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। লোকটার মুখে এসব কথা কেমন বিমানান লাগছে। কখনো তো প্রয়োজনের বেশি কথাই বলে না। এর মধ্যে আবার মুছে এসে বলে, আমি টাকা দিয়ে তোমার কাছে থাকতে এসেছি, তোমাকে কাছে পাওয়ার জন্য এসেছি। তুমি কি মনে করেছো বাঁচাতে এসেছি? আঞ্জুম একটু চমকালো। সত্যি তাকে বাঁচাতে আসেনি নাকি? আঞ্জুম কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি কি সত্যি আমাকে বাঁচাতে আসেননি? সাদাত কিছুক্ষণ আঞ্জুমের ভয় পাওয়া মুখশ্রী দেখল। মুচকি এসে আঞ্জুমের আরও কাছে চলে যায়। দুজনের নাকের সাথে নাক লেগে যাচ্ছে। সাদাত আঞ্জুমের ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠটায় মিশিয়ে নেয়। আঞ্জুম না চাইতেও বাধা দিতে পারে না। চোখ দুটো অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিছু সময় পর সাদাত ওষ্ঠটায় ছেড়ে দেয়। আঞ্জুম বড় বড় শ্বাস নিচ্ছে, এতক্ষণ মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাবে। নিঃশ্বাসগুলো সাদাতের গলায় এসে বাড়ি খাচ্ছে। সাদাত আঞ্জুমের কপালে একটা স্পর্শ এঁকে দেয়।
কানের কাছে মুখ রেখে ফিসফিসে বলে, টাকা দিয়ে এখানে আসলাম, একেবারে ছেড়ে দিলে তো চলবে না, তাই একটু উসুল করলাম। তুমি চাইলে পুরোটাই উসুল করতে পারি। আঞ্জুমের পুরো শরীরে শিহরণ বয়ে গেল, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। লোকটার কি লজ্জা শরম ভাব গেছে নাকি? সাদাত দ্রুত উঠে বড় বড় পা ফেলে জানালার পাশ ঘেসে দাঁড়ায়। আঞ্জুম একই অবস্থায় শুয়ে আছে, আর সাদাত এতক্ষণ ধরে তাকে তুমি করে ডাকছে, খেয়ালই ছিল না। ওরা তুমি কেন ডাকলো? আর তার ভাষার বেশ পরিবর্তন এনেছে, তবে তার মুখে তুমি ডাকটা খুব সুন্দর মানায়, খুব আপন মনে হয়। তাহলে সে কি আমায় তার কেউ আপন ভাবে? শেষ হয়ে গেল পর্বটি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক পেতে পারি আমি। আর আমার গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর একটা কথা, এই গল্পটির প্রথম পর্ব এবং পরের পর্বটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এই পর্বটি প্রথম শুনলেন তারা অবশ্যই প্রথম পর্বটি শুনে আসবেন, আর যারা এই পর্বটি শুনলেন, সবগুলো পর্ব শোনা হয়ে গেছে, তারা পরের পর্বটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।